নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় সংঘ বনাম মোদি শাহ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে বিজেপির দুই শীর্ষ নেতা নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিবাদ যেন মিটছে না। এই বিবাদের শুরু জেপি নাড্ডার এক মন্তব্য থেকে। তিনি বলেছিলেন, বিজেপির এখন ভোটে জেতার জন্যে আর আরএসএসের দরকার নেই। সেই মন্তব্যের মূল্য বিজেপিকে দিতে হয়েছিল 2024-এর লোকসভা ভোটে। সংঘ তার ক্ষমতা বুঝিয়ে দেয় মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে। প্রবল বিজেপি বিরোধী হওয়া সত্ত্বেও ওই দুই রাজ্যে জয় পায় বিজেপি। বিবাদের আরও কারণ আছে, যে কারণকে প্রধান বলে চিহ্নিত করা যায়। তা হল বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি কে হবেন। জেপি নাড্ডা, যিনি বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন, তার মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়েছে। কিন্তু পরবর্তী জাতীয় সভাপতি নিয়ে সংঘের সঙ্গে বিজেপির বিশেষ করে মোদি শাহের মতের মিল হচ্ছে না। তাই এখনও পরবর্তী জাতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। সংঘের সঙ্গে বোঝাপড়া করতে প্রথা ভেঙে কিছুদিন আগে নাগপুর গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে একান্তে তাঁর কথাও হয়, কিন্তু তাতেও বরফ গলেনি। বিজেপি বা আরএসএস এক জায়গায় আসতে পারেনি। ইতিমধ্যে বিজেপি বিভিন্ন রাজ্যের সভাপতির নির্বাচন সেরে ফেলেছে। এখন অপেক্ষা জাতীয় সভাপতির নাম ঘোষণা। এর আগে জাতীয় সভাপতি হিসেবে একাধিক নাম সামনে এসেছে। সম্প্রতি সেই জল্পনায় যোগ হয়েছে প্রথম মহিলা জাতীয় সভাপতি হওয়ার সম্ভাবনা। সেই তালিকায় নাম রয়েছে নির্মলা সীতারামন সহ একাধিক নেত্রীর। আশা করা হচ্ছে মোদি বিদেশ সফর সেরে দেশে ফিরলে খুব দ্রুত পরবর্তী জাতীয় সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে। এরই মধ্যে দিল্লিতে আরএসএসের শীর্ষ পর্যায়ের বৈঠক হয়। 4 থেকে 6 জুলাই সংঘের সেই বৈঠকে তাদের শীর্ষস্থানীয় কর্তারা যোগ দিয়েছিলেন। বৈঠকের সিদ্ধান্ত সর্বসমক্ষে আসেনি, যা আসেও না। সংবাদ মাধ্যমের খবর, সংঘ সেখানে পরবর্তী বিজেপির জাতীয় সভাপতি হিসেবে তাদের পছন্দের তালিকা তৈরি করে ফেলেছে। এছাড়াও আরও একটি বিষয়ে সংঘের বৈঠকে আলোচিত হয়েছে বলেই সংবাদ মাধ্যমের খবর, যা পরবর্তী জাতীয় সভাপতির মনোনয়নের চেয়েও গুরুত্বপূর্ণ। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 75 বছর পূর্ণ করছেন। 2014 সালে ক্ষমতায় আসার পর তিনি দলে 75 বছরের বেশি নেতাদের মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই তালিকায় এলকে আডবাণী, মুরলী মনোহর যোশী সহ একাধিক প্রবীণ নেতা ছিলেন। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, মোদি নিজের তৈরি নিয়মের পালন করবেন নাকি ব্যতিক্রম হিসেবে থেকে যাবেন। সংঘ বনাম মোদি শাহের বিরোধকে নতুন মাত্রা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। শনিবার 5ই জুলাই নাগপুরের এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে বলেন, দেশে আর্থিক বৈষম্য তীব্র হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে এবং বড়লোক আরও বড়লোক হচ্ছে, যা হওয়া উচিত নয়। নীতিন গডকরির এই মন্তব্যের ব্যাখ্যায় যাওয়ার আগে একবার দেখে নেওয়া যাক সত্যি সত্যি দেশের আর্থিক বৈষম্যটা ঠিক কোন পর্যায়ে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা যাচ্ছে দেশের মাত্র 1% মানুষের হাতে রয়েছে দেশের মোট সম্পদের 40.1% সম্পদ। অন্যদিকে মাত্র 6.4% সম্পদ রয়েছে দেশের 50% মানুষের কাছে। এর পাশাপাশি সমীক্ষায় বলা হয়েছে দেশের মোট আয়ের 57.7% চলে যায় দেশের মাত্র 10% মানুষের পকেটে। আর্থিক বিশ্লেষক ডক্টর হার্দিক যোশীর লেখায় এই তথ্য সামনে এসেছে। তিনি বলেছেন, বর্তমান ভারতের আয় ও সম্পদের বৈষম্য ব্রিটিশ আমলের চেয়েও ভয়াবহ। এখন একবার শুনে নেওয়া যাক নীতিন গডকরি কি বলেছেন। धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है, वो भी नहीं होना चाहिए। রাজনৈতিক মহলের প্রশ্ন, নীতিন গডকরি যা বললেন তার দায় মোদি সরকারের। আসলে তিনি নাম না করে মোদিকেই নিশানা করেছেন। এখন প্রশ্ন হলো, কিসের জোরে নীতিন গডকরি সরাসরি নরেন্দ্র মোদিকে দেশের গরিবের জন্য কাঠগড়ায় দাঁড় করালেন। নীতিন গডকরি বরাবরই স্পষ্ট কথা সোজাসাপটাভাবেই বলেন। সেই প্রবণতা থেকেই তিনি কথা বলে থাকতে পারেন। অনেকেই আবার বলছেন যে তার পেছনে সংঘের মদত না থাকলে তিনি এত বড় কথাটা বলতে পারতেন না। গডকরির এই মন্তব্যে
বিজেপির আর্থিক উন্নয়নের দাবির বেলুন ফেটে গিয়েছে। বিজেপি দেশের মানুষের কাছে প্রচার করে যে মোদির আমলে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছেন মোদি সরকারের এটাই সবচেয়ে বড় ব্যর্থতা, অর্থাৎ সরকার নিজেই স্বীকার করছে দেশের ৮০ কোটি মানুষ দরিদ্র। আসলে সংঘ বনাম মোদি শাহের লড়াইয়ের এগুলো এক একটা অঙ্গ মাত্র। শেষ পর্যন্ত বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনে কার নামে শিলমোহর পড়ে তা দেখেই বোঝা যাবে এই দ্বন্দ্বে শেষ হাসি কে হাসলেন, সংঘপ্রধান মোহন ভাগবত নাকি মোদি শাহ জুটি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।